আমি আবার বলছি, সব কিন্তু গণা হচ্ছে, সব কিন্তু গণা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। মাঝে মাঝে আমরা অশান্তি চাই না, কিন্তু শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োগ হবে। প্রথমে কি করলেন? প্রথমে ঢুকলেন কংগ্রেস। আমি শুনেছি যে উনি নাকি, যে রাহুল গান্ধীর যে টিম, সেই টিমের নাকি উনি একজন, এবং রাহুল গান্ধীও যেভাবে কথাবার্তা বলেন অনেকটা দেখা যায় মিলও পাওয়া যায়। রাহুল গান্ধী আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে। এই সিপিএম এর ওরার সময়ে এই উগ্রপন্থী সৃষ্টি করেছে, আর আমরা সেগুলো এখন শুধরাচ্ছি। আমি আগরতলার মালিক। কিছুদিন আগে কি বলছেন? আমি আগরতলার মালিক, আমি ত্রিপুরার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক। তো কিছু কিছু মানুষকে আমি দেখলাম কি টাকা নিয়ে ঘুরছে, কোথায় যাবেন? কারণ মালিক যেহেতু, তার তো ভাড়া দিতে হবে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত এক একটা ঘটনা বলেন। একটা নেতার যা যা গুণ থাকার, সেই গুণ তো তার মধ্যে নেই। খালি জোরে জোরে গলার আওয়াজ করে, মানুষকে বিভ্রান্তি করে, থানসা থানসা করে, চিৎকার করে। আর আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই কথা দিয়ে এর মধ্যেই থানসা লুক্কায়িত হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি জাতি, জনজাতি, আমাদের মাইনরিটি, আমাদের মণিপুরি, সবাইকে নিয়ে আমরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা গড়ব। তার নাম হচ্ছে থানসা। আমরা সেইভাবে আমরা করব। অশান্তির মাধ্যমে আমরা কোনো অবস্থায় কারোর উপর আমরা প্রেসার দেব না। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আবার বলছেন যে কি রাজতন্ত্র। আমি যেহেতু বলেছি রাজতন্ত্র আর নেই, এখন গণতন্ত্রের যুগ, কিন্তু বারবার বলছেন রাজতন্ত্র নেই। উনি বলেছেন, আরে এটা তো মানতে হবে আপনার, রাজতন্ত্রের দিন নেই, এটা গণতন্ত্র। মানুষ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি থাকবেন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বাড়িতে বসে থাকবেন। আপনি কোথায় ছিলেন যখন রাজবাড়ির ভিতরে বসেছিলেন? এর আগেও তো আপনাদের এখান থেকে অনেকে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আজকে যে যে বিষয়গুলো আপনারা কথা বলছেন, তখন তো রা শব্দ ছিল না, এখনো রা শব্দ নেই। তাহলে এখন কেন মানুষকে ভুল বুঝিয়ে এই থানসা থানসা করে, আর নিজের পকেট ভারী করার জন্য যে টাকা, আমাদের অলরেডি অর্থমন্ত্রী বলেছেন যে পরিমাণ টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য আমরা দিয়েছি, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত নেই। এইরকম একটা অবস্থার মধ্যে লুট, চারিদিকে খালি লুট লুট লুট, এই চলছে। আর কি বলছেন? ঠকায়। আবার নতুন নতুন শব্দ বের করেন, ঠকায়। কে কাকে ঠকায়? আপনি আপনাদের লোককে, যারা আপনার যাদেরকে থানসা বলছেন, তাদেরকে আপনি ঠকাচ্ছেন, আপনি ঠকাচ্ছেন সবাইকে। এবং মানুষ বুঝে গেছে, এখন ঘুম নেই, রাত ঘুম কেড়ে নিয়েছে। যে এইভাবে তো এরকম ছিল না, এরকম তো ভাবিনি কোনোদিন, যে ত্রিপুরাতে এডিসি ইলেকশন নিয়ে আমরা আমাদের এইভাবে আজকে পরিশ্রম করতে হবে। ত্রিপুরা অ্যাকর্ডের কথা যদি বলি বন্ধুগণ, আমি নিজের মধ্যে আমি ইন্টারেস্টেড ছিলাম, ত্রিপুরা অ্যাকর্ড হোক। আমি দিল্লিতে গিয়েছি, সেখানে গিয়ে কথাবার্তাও হয়েছে, কিন্তু সেখানে কি বলেছে যে 6 মাস, কমসে কম 6 মাস কোন রকম আন্দোলন করা যাবে না, কাউকে মারধর করতে পারবেন না। কিন্তু 01 যেদিন ত্রিপুরা অ্যাকর্ড হয় আমাদের, সেদিন পরদিন থেকেই এই মারপিট, রাস্তা বন্ধ করে দেওয়া ইত্যাদি। তাহলে কে এই অ্যাকর্ড যে করলাম, সেই অ্যাকর্ডটা কে ভঙ্গ করেছেন? ওনারাই করেছেন। তাহলে কি করে অ্যাকর্ড হবে? এটাকে নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বন্ধুগণ। আজকে চাকমাদের বিষয়ে খুব দরদ দেখছি আমি বন্ধুগণ। আপনার মনে আছে উদয়পুরের এক চাকমা আইএস অফিসার, মনে আছে তো কি করেছিল? রাত্রে 10টার সময় ওনার যে বাংলো, সেই কোয়ার্টারে পৌঁছে গেছেন। আমি যাব, যখন খুশি বেরিয়ে হবে। আমি নিজে অফিসারের বাড়িতে আমি কি করে যাব? এবং সেদিন ছিল রোববার, এবং এই চাকমাকে যে অফিসার ছিলেন, তাকে এখান থেকে যাতে ট্রান্সফার করা যায়, তার জন্য কি নাটকই না করলেন আপনারা সবাই জানেন। তখন তিনি তানসা ছিলেন না, উনিও তো চাকমা ছিলেন, থানসাই ছিলেন। কিভাবে এই তালা নিয়ে নিয়ে এই গেটের মধ্যে, অফিসের মধ্যে তারা গিয়ে সে আন্দোলন করলেন, এবং সাংবাদিকদের সঙ্গেও
কি দুর্ব্যবহার করেছেন সেই দিনটাও আপনারা দেখেছেন। অদ্ভুত এক পরিস্থিতি, সব সময় একটা মানে অশান্তির পরিবেশ গড়ার জন্য আজকে বলছে যে আমরা সবাই থানসা এবং আমরা যারা চাকমা সম্প্রদায় আছেন তাদের প্রতি আমাদের দরদের একবারে সাংঘাতিক। কিন্তু ওই দিনটি কোথায় গেল? আমি বাধ্য হয়ে সেদিনের যে এসপি মহোদয় তাকে আমি ওখান থেকে ট্রান্সফার করে আমি নিয়ে চলে এলাম ট্রান্সফার অফিসারকে। কেন আপনি ওনাদেরকে এলাও করলেন অফিসের ভিতরে ঢুকতে? আপনারা সবাই জানেন এই বিষয়ে। বন্ধুগণ, এই অরুণ রোদন আমরা বহু দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা বহু দেখেছি। আমরা কংগ্রেস প্রথমে কি করলেন? প্রথমে ঢুকলেন কংগ্রেস। আমি শুনেছি যে উনি নাকি যে রাহুল গান্ধীর যে টিম সেই টিমের নাকি উনি একজন, এবং রাহুল গান্ধীও যেভাবে কথাবার্তা বলেন অনেকটা দেখা যায় মিলও পাওয়া যায়। রাহুল গান্ধী আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে, এই আছে ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে। এই রকম লিডার যদি থাকে তাহলে আমাদের দেশের উন্নতি হবে এবং নিশ্চিত সেইভাবে হবে। অনেকটা দেখে এরকমই করেন, কখন কি বলবেন তারপরে হলো না, কারণ এটা একটা ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টিতে গিয়ে এই ধরনের কথা বলা যাবে না। তারপরে কি করলেন? পুইলা জাতি, পুইলা জাতি অনেক দিন চেষ্টা করলো, পুইলা 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 হলো না। তারপর কি করলেন? দেখলো আরে আরেকটা মজার পার্টি করলে ভালো হয়, একটা সাম্প্রদায়িক সুশ্রুড়ি যদি দেওয়া যায় তাহলে এর মধ্যে আমার জিত হাসিল হবে। তার নাম হচ্ছে তিপ্রামথা। তিপ্রামথা টিএমসি। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আছে তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে টিএমপি, মানে একই, কিন্তু একই আদুলির এই দিক আর ওই দিক। ওখানেও মারপিট করে, গণতন্ত্রকে ধ্বংস, আর এখানেও একই ঘটনা ওনারা করছেন। এটা হচ্ছে পার্টি আর ওটা হচ্ছে কংগ্রেস, একই ধারায় সাধারণ মানুষের টুটি টিপে ধরার একটা চেষ্টা করছে। মানুষ বুঝে গেছে এই ভাওতাবাজিতে আর অ্যাক্টিং করে লাভ হবে না। সোশ্যাল মিডিয়াতে এসে নানাভাবে বলার যে চেষ্টা করছে, মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, মানুষ বুঝে গেছে। আমি এখনো যারা তিপ্রামথার যারা আছেন ইয়াং জেনারেশন, আমি ওনাদের কাছে আবেদন করব, আমাদের ট্রেন এই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরিয়ে যাচ্ছে এবং সেই স্পিডে 2047-এর যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে, এখনো কিন্তু দরজা খালি আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই ধরনের ব্যক্তির বা এই ধরনের পার্টির থেকে, তাহলে গিয়ে আমরা নতুন ভারত সেটা আমরা তৈরি করতে পারবো। বন্ধুগণ, আপনারা সবাই জানেন কিছুদিন আগে আবার পার্টির নাম দিলে একটু সমস্যা, কি করা যায়? সিভিল সোসাইটি, এটা নাম দিয়েছে সিভিল সোসাইটি, কার্বন কপি, সেটা দিয়ে কিভাবে আন্দোলন করা যায় সেই ব্যবস্থা করলেন। আগরতলা শহরের মধ্যে ওরা কি করলেন? টায়ার পুড়িয়ে আন্দোলন করলেন, এবং আগের থেকেই প্ল্যানিং যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা, বারবার চেষ্টা করেছে। গন্ডা তুইসার মধ্যেও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আমি সেখানেও পৌঁছে গেছি, 3 দিনের মধ্যে সেখানে আমি সমাধান করেছি। এখানেও চেষ্টা করেছে। আমায় দেখছিলাম যেখানে এই যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এটা কেন করছে, আমরা করছি না, করছে কে? সিভিল সোসাইটি। তো সিভিল সোসাইটির মধ্যে তো আপনাদেরই কেউ। তো এইরকম মানুষকে বিভ্রান্তি করার আগের থেকে প্ল্যানিং। কি প্ল্যানিং? সেই প্ল্যানিংটা হচ্ছে যে সুরমার মধ্যে আগের থেকেই ফিট, পুলিশ কিছু করে, যদি পুলিশ করতো কিছু তাহলে বলে পুলিশ যেহেতু লাঠিচার্জ করেছে বা ফায়ারিং করেছে এর জন্য আজকে এই মুখ্যমন্ত্রীর দুশের চারিদিকে আজকে দাঙ্গা লেগে গেছে। দুপুরবেলা 2টোর সময় উঠিয়ে নিল। অদ্ভুত যে না, কিছুই করছে না। আমরা তো চাইছি আমাদের কিছু করুক। সেই শান্তির বাজারে আমরা সুরমার মধ্যে আপনারা সবাই জানেন সেখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং জাতি দাঙ্গার চেষ্টা করেছেন। সেখানেও আমি গেছি, আমি সেখানে গিয়ে আমি ওনাদের যা যা দরকার আগুন দিয়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত আগুন দিয়ে পুড়িয়েছে, মেরেছে, কারোর চোখ একদম অন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তাদেরকে আমি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা কি এইভাবে কি চলতে পারে একটা রাজ্য? এইভাবে কি চলে? পার্টি পার্টি বলে সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত। কিন্তু বন্ধুগণ, বারবার আমরা বলছি, এই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কিছুদিন আগে আমাদের মন্ত্রীর গাড়ির মধ্যে আঘাত, সেখানেও তারা ঢিল ছুঁড়েছে। আমি আবার বলছি সব কিন্তু গণা হচ্ছে, সব কিন্তু গণা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। মাঝে মাঝে
আমরা অশান্তি চাই না, কিন্তু শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োগ হবে, এবং শক্তির প্রয়োগ আমরা আইনের মাধ্যমে আমরা সেটা করব বন্ধুগণ। এতটুকু আমরা বলতে পারি, কারণ আমাদের কাছে আজকে জনজাতি আমাদের কাছে আপন। আমি মনে করি যারা জনজাতির যদি উন্নয়ন না হয়, তাহলে জাতিরও উন্নয়ন হবে না, মাইনরিটিরও উন্নয়ন হবে না, আমাদের যারা মণিপুরী আছেন তাদেরও উন্নয়ন হবে না। সবাই মিলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, তবেই উন্নয়ন হবে। অশান্তির মধ্যে কোনো ইনভেস্টার বাইরের থেকে আসবে না। আপনারা পশ্চিমবাংলার অবস্থাটা আপনারা জানেন, কোনো ইনভেস্টার সেখানে আসে না। ত্রিপুরা আজকে এত ভালো একটা জায়গার মধ্যে আছে, অশান্তি সৃষ্টি করতে পারছে না বলে আজকে ত্রিপুরার ল এন্ড অর্ডারে সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে আছে, যে কারণে মানুষ আসছে এখানে আজকে ত্রিপুরাতে। আপনারা চান না যে ত্রিপুরার উন্নয়ন হোক? উন্নয়ন চায় না, কারণ ওই বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় যাওয়া, আর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে। আজকে এখানে অনেকে এখানে আজকে যোগদান করবেন, আমি ওনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুগণ। আমরা চাই যে ত্রিপুরাকে সবাই মিলে নিজেকে আপনার ভাবতে হবে এটা আমার রাজ্য, আমার দেশ। এই ফিলিং যদি না আসে, কোনো দিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। এই ছোট ছোট যে আঞ্চলিক পার্টির যে রাজত্ব আমরা আগেও দেখেছি, অলরেডি কংগ্রেস টেস্টেড, ছোট ছোট পার্টিগুলো টেস্টেড, মথো টেস্টেড, তাহলে বাকি লোকে ভারতীয় জনতা পার্টি। আপনারা চান না ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগ দিতে? আমি সবাইকে আবেদন করব আপনাদের মাধ্যমে, আপনারা প্রতিটি বাড়িতে যান এবং বলবেন যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ যিনি আপনাদেরকে দেখে রাখছেন সারা ভারতবর্ষকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি সবাইকে দেখে রাখছেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সাময়িক সমস্যা হবে, কিন্তু আগামী দিন আমাদের যে ত্রিপুরা এখন একটা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা যে হচ্ছে সেটা আগামী দিন আমরা এস্টাবলিশ করব। আমরা এইটুকু আমি বলতে পারি বন্ধুগণ। আজকে এখানে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, আপনারা ভাবুন 23 বছর ধরে, এর আগে তো অনেক এখানে যারা সিপিএমও রাজত্ব করেছে, কংগ্রেসও রাজত্ব করেছেন, আজকে রিয়াং ভাইদের বোনদের জন্য তো কেউ চিন্তা ভাবনা করেনি। আজকে আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, যারা ইউথ আছে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, তাদের যে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করছি। টুল কিটস দেওয়া হচ্ছে, তাদের ফিক্সড ডিপোজিট দেওয়া হচ্ছে, প্রায় 1800 কোটি টাকা তাদের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। তো আমরা তখন তো কেউ ছিল না, মাঝখানে এসে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ভাবলো আমি যদি চলে আসি, অথচ 2 পয়সারও কিন্তু ওদের জন্য কোনো কাজ করেননি, অদ্ভুত সুযোগ খুঁজে ঢুকে গেল। এইভাবে একের পর এক আজকে যারা মূল স্রোতে এখন চলে আসছে, যারা এনএলএফটির যারা আছেন, যারা এটিটিএফ এর যারা, আজকে আমরা এখানেও প্রায় 250 কোটি টাকা আমাদের ভারত সরকার দিয়েছে, আমরাও সেই জায়গার মধ্যে হেল্প করছি। তারা সৃষ্টি করেছে, সিপিএম এর ওরার সময়ে এই উগ্রপন্থী সৃষ্টি করেছে, আর আমরা সেগুলো এখন শুধরাচ্ছি। আজকে এই যে রিয়াং শরণার্থীদের, তাদেরকে ইচ্ছে করে আজকে অনেকে বলেন যে আমরা নাকি জনজাতিদের শত্রু। আরে আমরাই জনজাতিদের জন্য প্রকৃত বন্ধু, আমরা জনজাতিদের জন্য করছি। শুধু আজকে না, আমরা আগামী দিনও করব। সত্যিকারের ত্রিপুরা যাকে বলে, নতুন ত্রিপুরা, সেটা আমরা গর্ব বন্ধুগণ। এখানে জনজাতিদের যতগুলো উৎসব আছে বন্ধুগণ, আমাদের সরকারের পক্ষ থেকে এই উৎসবগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু সবসময় আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করি, আমরা লজিস্টিক্যালি হেল্প করি। সমস্ত যেসব জনজাতিদের সরকারের পক্ষ থেকে এই উৎসবগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু সবসময় আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করি, আমরা লজিস্টিক্যালি হেল্প করি। সমস্ত যেসব জনজাতিদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেগুলো যাতে সেগুলো নষ্ট না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি বন্ধুগণ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই সরকার আসার পর আমরা কি করলাম, জনজাতিদের যে অনেক সময় অনেক স্কিম থাকে, যেগুলো অনেক সময় জনজাতিরা অফিসে যায়, সাব ডিভিশনাল অফিসে যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে যায়, ডিস্ট্রিক্ট অফিসে যায়, কিন্তু কার কাছে যাবে, কোন টেবিলে যাবে, তারা কিন্তু বুঝতে পারতো না।
আমরা এক একজন টিসিএস এর সমকক্ষ অফিসার সেখানে দিয়েছি। তাদের কাজে হচ্ছে সমস্ত স্কিমগুলো ওনারা যাতে তারা শুধু জনজাতিদের স্কিমগুলো দেখবে, তার জন্য আমরা নিয়ে অফিসার থেকে আমরা দিয়েছি। আমরা সমাজপতিদের জন্য আমাদের সরকার, এর আগে তো অনেক সরকার ছিল, সমাজপতিদের জন্য আমরা আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে আমরা দিয়েছি। এবার আমাদের সরকার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম 2000 কেন, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করে ওনাদেরকে আমরা আরো বাড়িয়ে দেব, 5000 টাকা আমরা করেছি। আমাদের এখানে 19টি জনজাতি গোষ্ঠী আছে। 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে আমরা দেখলাম যে আরো জনজাতি গোষ্ঠী আছে, এমন জনজাতি গোষ্ঠী আছে যাদের মাত্র পপুলেশন হচ্ছে 1000, এরকমও আছে আরো কম। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ওদেরকে খুঁজে বার করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে সবাইকে আমরা, অনেকে আছে ওখানে সমাজপতির সিস্টেম নেই, কিন্তু কোনো প্রধান কেউ, আমি বললাম যে আমরা বন্ধুগণ আমরা বলছে জনজাতি, আমরা জনজাতি বিরোধী। আরে আমরা আসার পর আপনারা তো ঘরের ভিতর শুয়েছিলেন, আমরা আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে উনাকে প্রকৃত অর্থে আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার পূর্ণবয় মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে উনার নামে উৎসর্গ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্ট। এবং আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন সেখানে দেখবেন এই রাজপ্রেমীদেরই এস.ডি. বর্মনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এস.ডি. বর্মন একজন সারা পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট সুরকার এবং বিশিষ্ট গায়ক। সেখানে আমরা উনার যে পূর্ণবয় মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। এবং আমরা আগরতলার মধ্যে মেইন সেন্টার একটা আইল্যান্ড ছিল, সেখানে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কি বলা হতো, উনাকে বলা হতো যে আধুনিক ত্রিপুরা রূপকার। সেখানেও উনার মূর্তি আমরা বসিয়েছি, সেই জায়গাটার একটা নামাঙ্করণ হয়েছে। আমরা সেইগুলো আমরা কাজ করছি। আগে তো আপনারা ঘরের ভিতর বসেছিলেন, এখন গণতন্ত্র বুকের বাতাস, এখন গণতন্ত্র বলছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সব পাচ্ছেন, তারপর আপনারা এখন গণতন্ত্রের হাওয়া চারিদিকে বলছেন যে আমাদের এটা দিচ্ছে না সেটা দিচ্ছে না। আসারাম বাড়ির ঘটনা আপনারা ভুলে যাবেন না। আসারাম বাড়িতে কি করেছেন, এই প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আমাদের জনজাতি যারা ভাইয়েরা আছেন সেখানে ওই তাও কি কোন রকম টিভিও ছিল না, মোবাইলের মধ্যে তারা মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন, সেখানে হামলা, মার দৌড়, গাড়ি উল্টিয়ে দেওয়া। সেখানে আমি পরের যে মাসে সেই মাসে আমি সেখানে আমি গেছি। গায়ের জোর দিয়ে আমাদেরকে দাবানো চলবে না। আমি বারবার বলছি, যত আক্রমণ, যত ধরনের ফন্দি আপনারা করবেন, ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে। এবং নিশ্চিত যে 28টা কেন্দ্রে আমাদের রেজাল্ট সেইভাবে বেরিয়ে আসবে। মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি আসুক এবং আমাদের উন্নয়নের কথা যেখানে একমাত্র জনজাতিদের নিয়ে চিন্তা করছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী থেকে 2024-26 পর্যন্ত 8 জন জনজাতি এক নাগারে, মাঝখানে একজনকে দেওয়া হয়েছে। 2019 থেকে 24 পর্যন্ত এক নাগারে, 25 বাদ দিলে 26, এই বছরে আবার এক একজন বিশিষ্ট যারা জনজাতি আছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন যিনি মানে উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ পরিবারের এই একজন ব্যক্তি, উনাকে এই ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের উনাকে রাজ্যপাল করা হয়। এখন তো আরো উনার প্রমোশন হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। কিন্তু একটি বারও এতগুলো কাজ যে হচ্ছে মাথার থেকে ব্যক্তি উনি কিন্তু একবারও তার প্রশংসা করেন না। এটা বুঝতে হবে কেন করেন না উনি। এগুলো আপনারা কংগ্রেচুলেশন করেন না। তো এই কাজগুলো আমরা করছি, আমরা একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা এই যে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আপনারা জানেন কুমলুঙ্গে আমাদের পার্টি অফিস কতবার পুড়িয়েছে, দুবার সেখানে আমরা কুমলুঙ্গে যে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আপনারা জানেন কুমলুঙ্গে আমাদের পার্টি অফিস কতবার পুড়িয়েছে,
দুবার সেখানে আমরা কুমলুঙ্গে আমাদের এই অগ্নিসংযোগ করি, আবার নতুন করে আমরা পার্টি অফিস সেখানে করেছি। এখনো একই ঘটনা কমলপুরেও আপনারা দেখেছেন। এ থানসা থানসা বলেন, কালকে আমি পুলিশ থেকে জনজাতি মহিলা পুলিশ এবং জনজাতি যে আমাদের যে পুলিশ ভাই আছেন তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, হসপিটালে চিকিৎসা করেছে। তখন থানসার কথা মনে হয়নি? তখন থানসার কথা মনে হয়নি? এখানে সবচেয়ে বেশি থানসাকে মারছে। কাজে এই বিভ্রান্ত করার যে প্রচেষ্টা করছেন এটা বুঝতে হবে বন্ধুগণ। আমি যদি এখানে জনজাতিদের উন্নয়নের কথা বলি, একের চিফ মিনিস্টার ট্রাইবেল যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেওয়ার যে ব্যবস্থা, আজকে আমরা সেখানে আমরা প্রায় 20,000 যারা উইবার আছেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি বন্ধুগণ। আমরা এই জনজাতিদের যে রিসার কথা আমার অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, জিআই ট্যাগ পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন 19শে আগস্ট ছুটি ঘোষণা কে করলো? আমরা, আমাদের সরকার করেছে। আজকে আমরা বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি হাতাইকতর, গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম হাটক বেরেম দিয়েছি। এগুলো কে করলো? আপনারা তো করেননি, এগুলো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে বিভিন্ন জেলায় 84টি বনধন বিকল্প যে বিকাশ প্রকল্প আমরা করেছি। জনজাতি অধ্যুষিত এলাকায় ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়। সেখানে যে টাকাটা পায়, যে জায়গাগুলো নিচ্ছে, বেশিরভাগ জনজাতি যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই টাকাটা যাচ্ছে। আমাদের এখানে আজকে এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা, এই আমাদের যে সেটাও দেখা যায় ফরেস্টের যত ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও জনজাতিদের উন্নয়নের জন্য হচ্ছে। বিশেষ একটা অর্থনৈতিক প্যাকেজ দেওয়া হয়েছে 100 কোটি টাকা, সেখানে যাতে মার্কেট স্টল 100টা যাতে মার্কেট স্টল করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন তাদের জন্য 25,000 টাকা করে মোট 23 কোটির উপরে আমরা টাকা তাদেরকে দিয়েছি। সেখানে আজকে 2019 এনএলএফটি যে এসডি গোষ্ঠী তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল, 100 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যের বাজেট যে আছে তার যদি আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দেই, এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন এখানে, তার মধ্যে আমরা 17,000 কোটি টাকার মধ্যে আমরা ওনাদেরকে যে 7,000 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ আমরা 39.06% আমরা দিয়েছি। এইবার 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ। আমরা টিটিএডিসি কে দিয়েছি। সবসময় টাকা বাড়ছে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায় আপনারা সবাই জানেন। এর হিসাব আমাদের সরকার সেখানে গঠন করার পর আপনারা দেখবেন পাই হিসাব আমরা নেব। এর মধ্যে শুনলাম একজন অফিসারকে আবার নমিনেশন দিয়েছেন। উনি কে ছিলেন? উনি সিও ছিলেন আমাদের। এই আজকে খুব বড়াই করে বলছেন যে আমরা আইএস অফিসারকে নমিনেশন দিয়েছি। বন্ধুগণ, আমি বলতে চাই উনার সব কীর্তি আমাদের জানা আছে, সব বের করব, আমরা সব বের করব। একবার আমাদের মন্ত্রী সভাটা সেখানে হোক, তারপর টেটটি পাবেন কি হতে যাচ্ছে বন্ধুগণ। আমরা সিএম রাবার মিশন, সেখানেও আমরা এবারের 2024-25-এ প্রায় 10 কোটি টাকার উপরে আমরা সেখানে প্রদান করেছি। পিএম জনমন প্রকল্প, সেটাও এখানে বাস্তবায়িত করেছি। এখানে গত 3 বছরে এককভাবে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর টিটিএডিসি থেকে 200 কোটি টাকা পেয়ে 85টি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। তারপরেও বলছেন টাকা দেয় না, টাকা দেয় না, ঠকায়। কি বলে? ঠকায়। ঠকায়। আরে ঠকায় তো আপনি নিজে অন্যদেরকে ঠকান, মিথ্যা বলে আপনি ঠকান। আমরা ঠকাই না। ঠকানোর যে কায়দা সেই ইনস্টিটিউট থেকে আমরা পাস করি না। ভারতীয় জনতা পার্টি একটু অন্যরকম পার্টি, এখানে মিথ্যে বলার কোনো স্কোপ নেই। বন্ধুগণ, আপনারা জানেন যে 30 কোটি টাকা দেওয়া হয়েছিল কুমলুঙের হসপিটালের জন্য। এরপর আমি আবার 10 কোটি টাকা দিয়েছি। এখন পর্যন্ত হসপিটাল সেটার ইউসিও দেয়নি, হসপিটাল শুরু করতে পারিনি। এরপরে আবার বিভিন্ন প্রকল্পে আমি নিজে
মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন বললাম, সেখানেও অর্থমন্ত্রীজিকে বললাম 30 কোটি টাকা আলাদাভাবে, মানে বাজেটের বাইরেও সেখানে দেওয়া হয়েছে, তারও কোনো কিন্তু হিসাব নেই বন্ধুগণ। একের পর এক যদি আমি বলি শেষ করতে পারবো না, কিন্তু ওই একটা কথাই বলবো আজকে এখানে, আমরা যে কথাটা আমরা বলবো সেটাই আমরা করি। ধলাই জেলা একটা মেডিকেল কলেজ আমরা বলেছি, সেখানে এডিসি